ওকে, সেল বায়োলজি মোটামুটি আমরা কমপ্লিট করেছি। আজকে তোমাদেরকে শুরু করব যেটা, তা হলো বায়োমলিকিউলস চ্যাপ্টার। বায়োমলিকিউলস চ্যাপ্টার আমরা শুরু করব। Just a minute. বায়োমলিকিউলস চ্যাপ্টার শুরু করব। এই দুটো চ্যাপ্টারই রয়েছে। সেল বায়োলজিতে দেখেছি এটা একটু বেশ ভালো চ্যাপ্টার, যেহেতু তোমাদের কিছু কেমিস্ট্রির এখনো, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি এখনো তেমন বিশেষ কিছু জানা হয়নি। কিছুদিন পরেই তোমরা জানতে পেরে যাবে। স্টেরিও কেমিস্ট্রি একটা রয়েছে, তো স্টেরিও কেমিস্ট্রিটা পড়ে নিতে পারলে, পড়া হয়ে গেলে এটা ঠিকঠাক করে তোমাদের চলে আসবে। ওকে, স্টেরিও কেমিস্ট্রি পড়া হয়ে গেলে তোমাদের এখানে চলে আসবে মোটামুটি। তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। তবু আমি যতদূর সম্ভব, আমি তো বায়োলজি, আমি কেমিস্ট্রি তো নই, তো যতটা সম্ভব হয় ততটা তোমাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। কিছুটা আইডিয়া করুন। সো হোয়াট ইজ বায়োমলিকিউলস? বায়োমলিকিউলস বলতে আমরা কি বুঝি বলো? বায়োমলিকিউলস বলতে আমরা কি বুঝি, কেউ আমাকে একটু বলো, একটু বলো। হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি, সরি বায়োমলিকিউলস? আমরা বায়োকেমিস্ট্রিতে পরপর ঢুকবো। এখান থেকে আমরা বায়োকেমিস্ট্রিতে ঢুকবো। আমাদের ফটোসিনথেসিস পড়বো, আমরা রেসপিরেশন পড়বো, আমরা সেল ডিভিশন পড়বো। তো বায়োকেমিস্ট্রিতে ঢোকার আগে আমরা এখানে বায়োমলিকিউলস জানবো। চলো, বায়োমলিকিউলস কি বলো? বায়োমলিকিউলস কি? নিশা বলো, বায়োমলিকিউলস কি? হোয়াট ইজ বায়োমলিকিউলস? বলো বলো বলো, হোয়াট ইজ বায়োমলিকিউলস? নাম শুনে কি মনে হচ্ছে? বায়োমলিকিউলস এর নাম শুনে, বায়োমলিকিউলস এর নাম শুনে কি মনে হচ্ছে? বায়োলজিক্যাল প্রসেসে যে মলিকিউলস গুলো ইনভলভ হয়। হ্যাঁ, বায়োলজিক্যাল প্রসেসে যে সমস্ত মলিকিউলস গুলো লাগে, বা বেসিক আমাদের যে যে কোনো লিভিং অর্গানিজম রয়েছে, সেই সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে যে সমস্ত মলিকিউলস আমরা দেখতে পাই, বা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে যে সমস্ত মলিকিউলস আমরা দেখতে পাবো, তাদেরকে আমরা এক কথায় বলবো বায়োমলিকিউলস। ওকে, এখানে কিছু মলিকিউলস রয়েছে। ধরো যদি বলি, ধরো আমরা বলছি, ধরো আমাদের এখানে কার্বন থাকে, আমাদের হাইড্রোজেন থাকে, আমাদের অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, ফসফেট থাকে, সালফার থাকে। ওকে, তো এরকম বিভিন্ন মলিকিউলস সিম্পলি এরা এইভাবে থাকতে পারে। আবার ধরো সোডিয়াম থাকবে, সোডিয়াম আছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম 2+ রয়েছে, ধরো আমাদের ক্লোরিন রয়েছে বা ক্লোরাইড আয়ন রয়েছে, এরকম মলিকিউলসও রয়েছে। ম্যাগনেসিয়াম রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা মলিকিউলস, ম্যাগনেসিয়াম রয়েছে। আবার কিছু কমপ্লেক্স মলিকিউলসও থাকে আমাদের। কমপ্লেক্স মলিকিউল যেমন ধরো কার্বোহাইড্রেট রয়েছে, কার্বোহাইড্রেটস, এগুলো সম্বন্ধে টুকটাক তোমরা আশা করি এগুলো আইডিয়া পেয়ে গেছো যে কার্বোহাইড্রেটস কি। প্রোটিনস রয়েছে, প্রোটিনস থাকতে পারে, লিপিডস থাকতে পারে, লিপিডস অর ফ্যাট আমরা বলতে পারি, অর ফ্যাট, এরকম বিভিন্ন মলিকিউলস রয়েছে। আবার যদি আমরা লার্জ মলিকিউল কিছু ভাবি, যেমন ধরুন এনজাইমস রয়েছে আমাদের মধ্যে, এনজাইমস এগুলো এগুলো কনস্টিটিউয়েন্ট রয়েছে। এনজাইমস রয়েছে, আমাদের হরমোনস রয়েছে। ওকে, হরমোনস রয়েছে, ভিটামিনস রয়েছে, ভিটামিনস রয়েছে। সিম্পলি একটা জিনিস, যদি আমরা এই বলো কেউ কিছু বলছে, কার্বোহাইড্রেট, লিপিড, হ্যাঁ এগুলো সব রয়েছে। সিম্পলি আমরা যদি একটা জিনিস ভাবি যে আমরা হিউম্যান, আমরা যে রয়েছি, বা আমরা যে কোনো একটা অর্গানিজম, আমরা যদি আমি ধরে নিই যে আমরা হিউম্যান, এই হিউম্যানদের ক্ষেত্রে কিন্তু আমরা ইনট্যাক্ট একটা কোনো মানে হিউম্যান এই জিনিসটার অ্যাকচুয়ালি কিন্তু কোনো নেই, অস্তিত্ব নেই। আমরা জাস্ট কিছু কিছু ছোট ছোট সেলস রয়েছে, সেই সেলস গুলো দিয়ে তৈরি। আবার ওই যে সেলস গুলো রয়েছে, সেই সেলগুলো কিন্তু আবার হঠাৎ করে কোনো কোনো একটা জায়গা থেকে নতুন ভাবে তৈরি হয়নি। সেই সেলগুলো তৈরি হওয়ার জন্য এই সমস্ত মলিকিউলস গুলো, যে মলিকিউলস গুলো বলছে, এই সমস্ত মলিকিউলস গুলো কিন্তু লাগছে। এই সমস্ত মলিকিউল তারা বিভিন্ন ফর্মে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে তারা আলটিমেটলি এই সমস্ত একটা সেল তৈরি করে, যেই সেলগুলো আবার আমাদের আমাদের যে বিভিন্ন সেলগুলো থেকে টিস্যু, অর্গান, একটা বডি, এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে। সো যে কোনো একটা বায়োলজিক্যাল সিস্টেম বা যে কোনো একটা সেল বা যে কোনো একটা অর্গানিজম, তার ইটসেলফ কোনো কিন্তু সেরকম অস্তিত্ব আমরা বলতে পারি যে সেরকম নেই। হ্যাঁ, এই সমস্ত যে মলিকিউলস গুলো রয়েছে, তারা একসাথে মিলে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেট ফাংশনস থেকে, তাদের কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু তারা আলটিমেটলি
আমাদেরকে তৈরি করছে বা আমাদের যে সমস্ত ফাংশনস গুলো রয়েছে সেই ফাংশনস গুলো মেনটেন করছে। সেই জন্য এই জিনিসটা বায়োমলিকুলস পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এরপরে আমরা পড়বো বায়োকেমিস্ট্রি রিলেটেড টপিক, ডিটেলে আমরা ঢুকবো, আমরা ফটোসিনথেসিসের ডিটেলসে জানবো। তোমরা মেবি জানো ফটোসিনথেসিস বলতে টুকটাক জিনিস তোমরা জানো, কিন্তু ডিটেলসটা আমরা এই ক্লাস 11-এ পড়বো। ফটোসিনথেসিস, রেসপিরেশন প্রসেস, আমাদের বডি কিভাবে এনার্জি তৈরি করে। প্ল্যান্টকে আমরা বলি যে প্ল্যান্ট আলটিমেট যে সোর্স অফ ফুড, যে কোনো অর্গানিজমদের ক্ষেত্রে, যে কোনো অর্গানিজমদের ক্ষেত্রে আলটিমেট সোর্স অফ ফুড হলো আমাদের প্ল্যান্ট। সে কিভাবে সেটা তৈরি করে, তার পুরো পুরো কেমিস্ট্রি, পুরো যা প্রসেস রয়েছে সেটা ফুল ডিটেলস না হলেও মোটামুটি একটা সুন্দর আইডিয়া আমরা নেব ফটোসিনথেসিস প্রসেসে। আমাদের বডি এত কাজ করার সময় এটিপি পাচ্ছে, এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি হঠাৎ করে তাকে বলতে যাবো কেন, কি কি কোন কিসের জন্য তাকে হঠাৎ করে এনার্জি কারেন্সি বলবো, কিভাবে সেটা তৈরি হচ্ছে, সমস্ত কিছু আমরা ডিটেলে ঢুকবো বায়োকেমিস্ট্রি। কিন্তু সেটা যাওয়ার আগে আমাদের বায়োমলিকিউলস জানতে হবে। বায়োমলিকিউলস যদি না জানি তাহলে আমরা বুঝতে পারবো, কারণ এরপরে যা যা পড়া হবে সেখানে কি হয় আমরা পড়বো হরমোন, নয় পড়বো আমরা নিউরোট্রান্সমিটার, নয়তো আমরা পড়বো এনজাইমস। সমস্ত কিছুর মূলে রয়েছে এই বায়োমলিকিউলস। সেই জন্য আমাদের বায়োমলিকিউলস আগে থেকে জানা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো চলো আমরা প্রথমে করি যে আমাদের যে বায়োমলিকিউলস বা বায়োলজিক্যাল সিস্টেমে যে সমস্ত মলিকিউলস গুলো রয়েছে, সেই মলিকিউলস গুলোর মধ্যে কি কি ধরনের বায়োমলিকিউলস, কি কি ধরনের মলিকিউলস থাকে। দেখো, বায়োমলিকিউলস এর মধ্যে আমরা দুই ধরনের জিনিস পাবো। বায়োমলিকিউলস এর মধ্যে দুই ধরনের কম্পাউন্ড পাবো। এক হচ্ছে আমরা কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড পাবো। ইনঅর্গানিক কম্পাউন্ড মানে কি, আর অর্গানিক কম্পাউন্ড মানে কি? ইনঅর্গানিক কম্পাউন্ড পাবো, কিছু অর্গানিক কম্পাউন্ড পাবো। ইনঅর্গানিক আর অর্গানিকের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কেউ আমাকে বলতে পারবে? ইনঅর্গানিক এবং অর্গানিকের মধ্যে কি ডিফারেন্স রয়েছে বলো, কে কে আছো? আচ্ছা, কি সরবি আসেনি? সরবি, হ্যাঁ সরবি এসছে। সরবি বলো, সরবি, ইনঅর্গানিক এবং অর্গানিক কি, এর বিশেষত্ব কি? অর্গানিক মলিকিউলস কাকে বলে বলো? হ্যালো, অর্গানিক মলিকিউলস কাকে বলবো আমরা? হ্যালো, সবাই চুপ। অর্গানিক মলিকিউল বেসিক জিনিস কি রয়েছে, সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই সমস্ত কম্পাউন্ড থাকে, যাদের অ্যাকচুয়ালি যাদের অরিজিন অর্গানিক হয়, অর্থাৎ সেগুলো বায়োলজিক্যাল সিস্টেম থেকে তাদেরকে আমরা পাই, তাদেরকে আমরা অর্গানিক বলছি। আচ্ছা, জাস্ট আ মিনিট। ওকে, তো তাদেরকে আমরা অর্গানিক বলছি। তো সেইগুলো থাকে আমাদের অর্গানিক। যেমন অর্গানিকের মধ্যে আমরা কি কি পাই, অর্গানিকের মধ্যে আমরা কি কি পাবো, সেখানে আমরা কার্বোহাইড্রেট পাবো, আমরা লিপিডস পাবো, কার্বোহাইড্রেট পাবো, লিপিডস পাবো, প্রোটিনস পাবো, ফ্যাট পাবো। এখানে আমরা কি কি পাবো, ধরো কার্বোহাইড্রেটস, আমরা প্রোটিন পাবো, লিপিডস পাবো, ওকে, ভাইটামিনস পাবো, এগুলো আমরা দেখতে পাবো। ইনঅর্গানিকের মধ্যে কি রয়েছে, ইনঅর্গানিকে হিউজ হিউজ জিনিস রয়েছে। ধরো কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, বা ধরো আমরা বলতে পারি এখানে, সরি, এগুলো তো আমাদের অর্গানিকের মধ্যে থাকবে, এগুলো আলাদাভাবে থাকে না। এখানে আমরা ধরো সোডিয়াম পাবো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আমরা মলিবডেনাম পাবো, আমরা মলিবডেনাম পেয়ে যাবো। আর কাকে বলতে পারি, আর কিছু বলো? ফ্লোরিন পাবো আমরা, এগুলো সল্ট ফর্মে থাকে, কিছু সল্ট ফর্মে রয়েছে। ওকে, তো এরকম বিভিন্ন জিনিস আমরা এটসেট্রা এরকম কম্পাউন্ড আমরা দেখতে পাই বায়োমলিকিউলস এর মধ্যে। এবার এরা যে মেজর এলিমেন্ট রয়েছে, যে ইনঅর্গানিক যদি আমরা দেখি, ইনঅর্গানিক যেগুলো রয়েছে আমরা প্রথমে একটু ইনঅর্গানিক সম্বন্ধে আলোচনা করব। ইনঅর্গানিক সম্বন্ধে আলোচনা করব। ইনঅর্গানিক ইনঅর্গানিক সম্বন্ধে আলোচনা করব। ইনঅর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স গুলোর মধ্যে প্রথমে আমরা তাদেরকে পড়বো যে মেজর এলিমেন্টস কি কি থাকে। মেজর এলিমেন্টস, আচ্ছা, আর একটা জিনিস এখানে একটু বলার ছিল, যে এই অর্গানিক এবং ইনঅর্গানিক যেগুলো রয়েছে, অর্গানিক কম্পাউন্ড এবং ইনঅর্গানিক কম্পাউন্ড আমাদের যে সেলের সাইটোপ্লাজমের মধ্যে, এটা একটু মনে রাখবে, অর্গানিক এবং ইনঅর্গানিক আমাদের সেলের সাইটোপ্লাজমের মধ্যে, ইনঅর্গানিক তাদের একটা রেশিও থাকে, ইনঅর্গানিক
এদের একটা রেশিও থাকে, সেটা হচ্ছে 9:1 রেশিও থাকে। ম্যাক্সিমামটা আমাদের অর্গানিক থাকে, ইনঅর্গানিকটা কিন্তু কম থাকে। এই রেশিওটা একটু মনে রাখবে তোমরা। অর্গানিক এবং ইনঅর্গানিক যে কম্পাউন্ড রয়েছে সেটা একটা রেশিও থাকে আমাদের বডির মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে। রেশিও ইন সাইটোপ্লাজম, রেশিও ইন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে এই রেশিওটা রয়েছে, সেটা 9:1 রেশিও। চলো, ইনঅর্গানিকের মধ্যে আমরা দেখতে পাবো যে কিছু মেজর এলিমেন্ট থাকবে। ইনঅর্গানিকে আমরা তো প্রায় 25টা টাইপের এলিমেন্ট আমরা দেখতে পাই, সেদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেজর এলিমেন্ট, মেজর এলিমেন্ট কারা? মেজর এলিমেন্ট হলো যারা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে থাকে, তারা সব থেকে বেশি পরিমাণে থাকে এবং দে কনস্টিটিউট অ্যাবাউট 98% constitute about 98% of weight of protoplasm, of protoplasmic weight। 98% ওয়েটটাই মেজর এলিমেন্টস গুলোর জন্য থাকে, মানে যেগুলো আমাদের ইনঅর্গানিক রয়েছে তাদের তাদের টোটাল 98% ওয়েটটা আমাদের এই মেজর এলিমেন্টস গুলোর জন্য থাকে। এখানে কি কি থাকে? 6টা কম্পাউন্ড থাকে, 6 কম্পাউন্ডস আর দেয়া বা 6 এলিমেন্টস আর দেয়া, 6 এলিমেন্টস আর দেয়া, 6 এলিমেন্টস আর দেয়া, এলিমেন্টস আর দেয়া। কি কি রয়েছে এটাকে মনে রাখতে হয় চপকিন্স, ওকে, বা চন্স, চন্স ফর্মেও মনে রাখা যায়। দেখে চন্স, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, চন্স, তারপরে চন্স, সালফার, চন্স পি, 2 4 6, হ্যাঁ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এন্ড ফসফেট, চন্স পি। ঠিক আছে, চন্স পি এইভাবে তোমরা মনে রাখতে পারো। বা বলে চপকিন্সও বলা হয়, চপকিন্স নামেও থাকতে পারে। বা এই চন্স পিটা এটা হচ্ছে বেস্ট মনে রাখার উপায়। চন্স 6 এলিমেন্টস আর দেয়া। চন্স আমরা বলছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফেট, চন্স পি। তো 6টা এলিমেন্ট এখানে আমাদের থাকে মেজর এলিমেন্ট হিসেবে। নেক্সট আমাদের হচ্ছে মাইনর অর ট্রেস এলিমেন্ট। মাইনর অর ট্রেস এলিমেন্ট বলতে পারি, ট্রেস এলিমেন্ট যেগুলো খুবই কম পরিমাণে পাওয়া যায়, খুবই কম পরিমাণে পাওয়া যায়। ওকে, যেমন কি কি রয়েছে মাইনর অর ট্রেস এলিমেন্ট যেগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে রয়েছে ক্যালসিয়াম, 2+, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন, আয়োডিন থাকবে, আয়রন থাকবে। এগুলো হচ্ছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট বা সেগুলো হচ্ছে, এবং আরো এক্সট্রা জিনিসগুলো থাকে এটসেট্রা। প্রায় 26টা টোটাল থাকে, 26টার মধ্যে 6টা আমাদের চন্স পি যেটা হচ্ছে আমাদের মেজর এলিমেন্ট, আর কিছু রয়েছে ট্রেস এলিমেন্ট যেগুলো বললাম, এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন বা আয়োডিন, আয়রন, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আরো একটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে যেটাকে আমরা বলি যে আলট্রা ট্রেস ক্যাটাগরি। আলট্রা ট্রেস এলিমেন্ট তাহলে খুবই কম অ্যামাউন্টে পাওয়া যায়। আলট্রা ট্রেস এলিমেন্ট আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এই যে মাইনর এলিমেন্ট গুলো অ্যাবাউট 2% আমাদের প্রোটোপ্লাজমিক ওয়েটটা, অ্যাবাউট 2% অফ প্রোটোপ্লাজমিক ওয়েট। about 2% of protoplasmic weight। আচ্ছা, আলট্রা ট্রেস এলিমেন্ট কি কি? যেমন ধরো Mn2+, ম্যাঙ্গানিজ রয়েছে, কোবাল্ট থাকবে, কোবাল্ট থাকবে 2+, বা ধরো কপার 2+ থাকবে। কপার দুটো ফর্মে থাকতে পারে,
copper 2 plus, Zn 2 plus, Zn 2 plus, Zn 2 plus, molybdenum, molybdenum 2 plus, বা ধরো বোরন থাকে, বোরন, বোরন থাকবে আমাকে ভ্যানাডিয়াম পেতে পারি, ভ্যানাডিয়ামও কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, এটসেট্রা। এগুলো আমাদের আলট্রা ট্রেস এলিমেন্ট, এরা খুবই মাইনর অ্যামাউন্টে থাকে, খুবই মাইনর, অ্যাবাউট অ্যাবাউট কত থাকে 0.001, 0.00 এতগুলো নয়, দুটো থাকে, হ্যাঁ 1000 থাকে, 0.001% weight of protoplasm. Protoplasm are constituted or given by this ultra trace element of protoplasm. ওকে, ইনফরমেটিভ এরকম মনে রাখবে, মেজর এলিমেন্ট কি কি, মাইনর এলিমেন্টস কি কি, আর হচ্ছে আলট্রা ট্রেস এলিমেন্ট সেগুলো কি কি রয়েছে। ওকে, মনে থাকবে। ওকে, এবার আমরা একটু লার্জ সাইজের মলিকিউলস সম্বন্ধে একটু বলে নিই, যে লার্জ সাইজ কম্পাউন্ডস গুলো আমাদের কি কি রয়েছে। এবার বায়োমলিকিউলস গুলোর মধ্যে, বায়োমলিকিউলস গুলোকে তাদের সাইজ অনুযায়ী, বায়োমলিকিউলসে তাদের যে সাইজ রয়েছে, বেসিক্যালি যে অর্গানিক বায়োমলিকিউলস গুলো রয়েছে তাদের সাইজ অনুযায়ী তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দুটো ক্যাটাগরি কি কি, বায়ো মাইক্রো এলিমেন্টস আর বায়ো মাইক্রো মলিকিউলস, বায়ো মাইক্রো মলিকিউলস, বায়ো মাইক্রো মলিকিউলস, আর হচ্ছে কি বায়ো ম্যাক্রো মলিকিউলস। বায়ো ম্যাক্রো মলিকিউলস, ওকে। বায়ো মাইক্রো মলিকিউলস মানে যাদের সাইজ গুলো ছোট হয়, যেমন এগুলোকে আলাদাভাবে ধীরে ধীরে আমরা জানবো। এক হচ্ছে গিয়ে আমাদের অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, নেক্সট ধরো সিম্পল সুগার বা মনোস্যাকারাইড আমরা বলতে পারি, সিম্পল সুগার, আর এটাকে আমরা বলি মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। এবং আমরা বলতে পারি নিউক্লিওটাইডস, যেগুলো আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি করছে, নিউক্লিওটাইডস। ওকে, বায়োম্যাক্রোমলিকিউলস আমরা কি কি দেখতে পাই, বায়োম্যাক্রোমলিকিউলস আমরা দেখতে পাই এখানে ধরো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখানে আমরা দেখবো প্রোটিনস দেখতে পাবো, প্রোটিনস। আর আমরা দেখি নিউক্লিক অ্যাসিড পাবো। ও আরেকজনকে তো ধরলাম না, নিউক্লিক অ্যাসিড, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ধরো লিপিড আর ফ্যাট, লিপিড। আর এখানে এর সাথে আমরা যদি ধরে ফেলি দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। ওকে, তো বায়োমলিকিউলস গুলোকে আমরা এরকম দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি, কিরকম, বায়ো মাইক্রোমলিকিউলস এবং বায়ো ম্যাক্রোমলিকিউলস। ওকে, সাইজ অনুযায়ী। এবার বায়ো ম্যাক্রোমলিকিউলস, যে বায়ো ম্যাক্রো যে মলিকিউলস গুলো রয়েছে, সেই বায়ো ম্যাক্রোমলিকিউলস গুলো আমাদের একটা সেলের মধ্যে অ্যাভারেজ কম্পোজিশন, অ্যাভারেজ কম্পোজিশন অফ, এখানে তোমরা একটা ওয়াটার ফিল্টারে অ্যাড দেখতে পাবে, কম্পোজিশন অফ সেল, এখানে একটা ওয়াটার ফিল্টারে অ্যাড দেয় দেখতে পাবে কি কি, যেমন ধরো ওয়াটার, ওয়াটার, ওয়াটারের অ্যামাউন্টটা কত থাকে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ টোটাল সেলুলার মাস, এখানে বলে দিই পার্সেন্টেজ অফ টোটাল সেল মাস, সেল মাস যদি আমরা বলি কি কি রয়েছে, ওয়াটার থাকে অ্যারাউন্ড 70 to 85%, 70 to 85%। প্রোটিনস থাকে আমাদের, প্রোটিনস, প্রোটিনস থাকে কত 10 to 15%,
to 15%। কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেটস অ্যারাউন্ড 3% থাকবে। লিপিডস থাকে, লিপিডস কত থাকে? লিপিডস থাকবে অ্যারাউন্ড 2%, অ্যারাউন্ড 2% থাকে। নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এন্ড আরএনএ, ওকে, সেগুলো থাকে কত? 5 to 7%, 5 to 7% থাকবে। কিছু আয়নস থাকে অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আয়নস গুলো থাকে অ্যারাউন্ড 1%। এই সমস্ত জিনিস আমাদের রয়েছে। এবার এই প্রত্যেকের এদের ইম্পর্টেন্স বলতে পারবে কে? প্রত্যেকের ইম্পর্টেন্স, ওয়াটারের ইম্পর্টেন্স, আচ্ছা সবাই এক এক করে বলো, আমি এক এক করে ধরছি। ওয়াটারের ইম্পর্টেন্স কি, কে কে বলবে? অর্কদীপ বলো, তুমি তোমার কি রয়েছে, মাইক রয়েছে তো? অর্কদীপ বলো, ওয়াটারের ইম্পর্টেন্স কি একটা সেলের মধ্যে, বা তোমার বডিতে ওয়াটার কিসের জন্য লাগবে, কি কি কারণে লাগবে? বলো বলো বলো, ওয়াটার কি কি কারণে লাগে? ওয়াটারটা কি কি কারণে লাগে বলো? অতনু, 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 সবার মাইক চুপ। হ্যালো, কারণ শ্রিয়া, শ্রেয়া বলো ওয়াটার কেন লাগে, প্রোটিনস কেন লাগে, এলো এক এক করে বলো, সবাই চুপ। কোথায় লাগে, কেন লাগে? চলো, আচ্ছা এখানে মেসেজ এসেছে। স্যার আমাদের বেশিরভাগ অর্গানেলি প্রোটিন দিয়ে তৈরি, তো প্রোটিন দরকারি। প্রোটিন দরকারি, প্রোটিন দরকারি, হ্যাঁ নিশ্চয়ই প্রোটিন দরকারি। আর আর কিছু? এর ওয়াটারটা সেলকে হাইড্রেট করতে সাহায্য করে। আর আর ট্রান্সপোর্টেশনে লাগে, তারপরে ধরো ওই ট্রান্সপোর্টেশন করছে অবশ্যই। আর আয়নস, আয়নস কি কি কাজে লাগে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কি কি কাজে লাগে বলো? এগুলো অসমোসিসের সময় গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে কাজে লাগে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আচ্ছা, আর আর হঠাৎ করে তারা সেলের ভেতরে ঢুকে কেন, বা সেল থেকে বেরিয়ে যায় কেন? সোডিয়াম পটাশিয়াম গুলো, সোডিয়াম পটাশিয়াম কি শুধু এইটুকুই কাজই করে, আর কিছু করে না? যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় সেল, তাই ওয়াটার লাগে, হ্যাঁ ঠিক আছে। আয়নসের কাজ বলো, আয়নস, আয়নস, আয়নসের কাজ বলো। স্যার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো হয়, এদেরকে ধরো কোনো লো কনসেন্ট্রেটেড সলিউশন বা লো কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে হায়ার কনসেন্ট্রেটেড রিজিয়নে নিয়ে যেতে গেলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে হয়। কিন্তু কেন হয় হঠাৎ করে, আয়নের কি ইম্পর্টেন্স আমাদের বডিতে? সিম্পলি বলো, সিম্পলি একটা জিনিস, সিম্পলি একটা জিনিস বলো। সবাই বাড়িতে রান্না হলে, যে কোনো রান্না হলে লবণ মাস্ট দাও, তাই তো? ঠিক আছে, শুধু কি তরকারি স্বাদ বাড়ানোর জন্য, না অন্য কোনো কাজে কাজে লাগে এটা? আমাদের যে প্রত্যেকটা সেল রয়েছে না, সেল, তারা যখন এক্সাইটেড হবে বা কোনো কাজ করবে, ফাংশন দেখাবে কোনো, তার জন্য কি হয় না, অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, এটিপি কন্ট্রোল বলা যেতে পারে। হ্যাঁ, এটিপি তৈরিও একটা ফাংশন। তো যে কোনো সেল যা কিছুই কাজ করবে, যা কিছুই কাজ তুমি সেলকে করতে বলবে, তার জন্য তার কি লাগবে না, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে হবে, অ্যাকশন পোটেনশিয়াল তাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এই অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হয় কিভাবে? ধরো এই একটা সেল রয়েছে, আমি তোমাদের নার্ভাস সিস্টেম পড়ানোর সময় এই জায়গাটায় ঢুকবো, নার্ভাস সিস্টেম এবং মাসেল পড়ানোর সময়। তো এই একটা সেল রয়েছে, সেলের এদিকে বাইরের সাইড, এদিকে ভেতরের সাইড।
সেইখানে এই আয়নস গুলো কম্পারেটিভ অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে ওই সেলটা অ্যাক্টিভ নাকি হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। কম্পারেটিভ আয়নগুলোর তাদের তাদের কি করা হয়, ইলেকট্রিক চার্জ ডিসলভড ইন বডি ফ্লুইডস লাইক ব্লাড। হ্যাঁ, ইলেকট্রিক চার্জ ডিসলভড হয় না, মানে ইলেকট্রিক চার্জ তৈরি হয় আমাদের বডিতে। আমাদের বডি কন্ডাক্টর, কারেন্ট শক লাগে কেন আমাদের বডিতে? একটাই কারণ, ইলেকট্রিক কন্ডাক্ট করার জন্য আমাদের বিভিন্ন এই যে চার্জেস গুলো রয়েছে, এই যে চার্জেস গুলো রয়েছে, বিভিন্ন আয়নস গুলো রয়েছে, এরা তো ইলেকট্রনকে কন্ডাক্ট করতে পারে। দ্যাট ইজ ওয়াই এরা কি হয় না, আমাদের বডিতে কিন্তু কারেন্টটা ফ্লো হয়। আমরা যদি ইলেকট্রিকে হাত দিয়ে দিই আমাদের শক লাগে, শুধুমাত্র এরা আছে বলে, শুধুমাত্র এরা আছে বলে। এবং ওয়াটার, অবশ্যই ওয়াটারও রয়েছে বলে। তো যারা আয়োনাইজড হয়ে যেতে পারে। যে একটা সেল কোনো কাজ করবে, তাকে কাজ করার আগে তাকে অ্যাক্টিভ হতে হবে বা তাকে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে হবে। ওকে, সেই অ্যাকশন পোটেনশিয়াল তৈরির জন্য তার সেলের বাইরে এবং ভেতরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত যে আয়নস গুলো তাদের কম্পারেটিভ অ্যামাউন্ট, বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়াম খুব খুব খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কয়েকটা জিনিস বলছি, কয়েকটা জিনিসের জাস্ট ইম্পর্টেন্ট একটা একটা করে বলেছি। আমি একটা মলিকিউল লিখছি। যেমন ধরো আমরা বলছি সোডিয়াম, পটাশিয়াম, এদের ইম্পর্টেন্স কি? টু জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল, ওকে, সোডিয়াম, পটাশিয়াম। ক্যালসিয়ামের কি রোল আছে বলো, কে বলবে? ক্যালসিয়ামের কি রোল আছে? ক্যালসিয়ামের কি রোল আছে? ক্যালসিয়ামের কি রোল আছে? ক্যালসিয়াম কি করে? আমাদের মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। স্যার এই যে হাড় আমাদের, মজবুত রাখে। কাকে মজবুত রাখে? হাড়, হাড়কে মজবুত রাখে। হাড়ের কম্পোনেন্ট, বোন। হ্যাঁ একদম। না, কেউ একটা ভালো জিনিস বলছে, ব্লাড সেল মেকিং, বোনস অ্যান্ড ব্লাড সেল মেকিং। ব্লাড সেল তৈরিতে কি অতনু? ব্লাড সেল তৈরিতে না, আমি বলতেই যাচ্ছিলাম। আচ্ছা, বোন ফরমেশন, ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশন মানে জানো? রক্ত তঞ্চন, যেটা ব্লাডকে কোথাও যদি আমাদের বডিতে কোথাও কেটে যায়, একটা সেই জায়গাটা একটা জমাট বেঁধে যায় না, একটা প্লাক মতন তৈরি হয়, দ্যাট ইজ দ্য ব্লাড কোয়াগুলেশন। সেই ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। এছাড়াও আরো রয়েছে, এগুলো আমি ইম্পর্টেন্ট বললাম। আচ্ছা, ক্যালসিয়াম বললাম, সোডিয়াম, পটাশিয়ামে তো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন, নার্ভ ইম্পালস ট্রান্সমিশন, এগুলোর ক্ষেত্রে লাগবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম বলো তো, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। আমাদের ধরো যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, ক্লোরোফিল তৈরি করে, ক্লোরোফিলের কম্পোনেন্ট হিসেবে থাকে। এছাড়া আমাদের ক্ষেত্রে বহু এনজাইম রয়েছে, অ্যাক্ট অ্যাজ কোফ্যাক্টর। আমরা এগুলো এনজাইম করতে গিয়ে জানবো। অ্যাক্ট অ্যাজ কোফ্যাক্টর ফর সেভারাল এনজাইমস। জেনারেলি কি দেখা যায়, যে সমস্ত এনজাইমস গুলো কি হয়, তারা এটিপি কে ডিগ্রেড করতে পারে। জেনারেলি এটিপি ডিগ্রেডিং এনজাইম যারা থাকে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ম্যাগনেসিয়াম 2+ দেখতে পাবো। অর্থাৎ এটিপি থেকে যখন এনার্জি ইল্ড করতে হবে, এনার্জিটা গেইন করব, সেই এনার্জি গেইন করার সময় কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম ওখানে লাগবে। ওকে, ম্যাগনেসিয়াম ওখানে লাগে, মনে রাখবে এগুলো। আচ্ছা, আর ধরো আর কাকে বলি, ধরো আয়রন কোথায় লাগে তোমাদের ক্ষেত্রে, বলো আয়রন কোথায় লাগে? স্যার রক্ত তৈরিতে। রক্তের কোন পার্টে? হিমোগ্লোবিনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি বলছো আমাদের ব্লাড তৈরিতে হিমোগ্লোবিন ফর্মেশনের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট দ্যাট বডি নিডস টু হেলদি। হ্যাঁ, নিডস টু বি হেলদি, সে তো নিশ্চয়ই। আচ্ছা, আয়রন, ব্লাড ফর্মেশন and কি না কম্পোনেন্ট অফ
কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন। আরো ধরো যদি আমরা বলি মলিবডেনাম, মলিবডেনাম আমাদের আমাদের তার রয়েছে, কিন্তু আমাদের থেকে বেশি ম্যাক্সিমাম তার অ্যাক্টিভিটিটা দেখতে পাবো আমরা এতে, প্ল্যান্টের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো, প্ল্যান্টের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মলিবডেনাম কোথায় দেখতে পাবো, মানে এর কাজ কি? মলিবডেনাম নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, নাইট্রোজেন ফিক্সেশন। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এখন ম্যাগনেসিয়াম বললাম, এখানে একটা বলবে যে ম্যাগনেসিয়াম 2+ ইজ রিচ ইন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে ম্যাগনেসিয়াম 2+টা প্রচুর দেখা যায়। ওখানে এটিপি ইউজ করা হয়, আবার এটিপি ভাঙা হয়, ওখানে টিসিএ সাইকেল চলে, টিসিএ সাইকেল চলে, এবং বাকি যে বায়োকেমিক্যাল ফাংশন গুলো চলে সেখানে এটিপি তৈরি হয়, আবার এটিপি কে ইউজও করা হয়। বিভিন্ন এনজাইমস রয়েছে যারা তাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা ওখানে খুবই দরকার। সাইটোপ্লাজমের ক্ষেত্রেও আমাদের ম্যাগনেসিয়াম দেখতে পাবো, বহু জায়গাতে আমাদের থাকে এটা। আর 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 কাকে বলবে? আর ধরো কপার যদি আমরা বলি, কপার, কপার কোথায় থাকে? কপারটা আমরা রেসপিরেশনে গিয়ে দেখতে পাবো। কপার রেসপিরেশন যখন পড়বো সেখানে আমরা দেখতে পাবো কপারের কথাটা। কোথায় দেখতে পাবো কপার, কোথায় লাগে? কপার প্রেজেন্ট ইন রেসপিরেশন, ফটোসিনথেসিসেও দেখবো, প্রেজেন্ট ইন সাইটোক্রোম। সাইটোক্রোম এটা একটা ইলেকট্রন ট্রান্সপোর্টার, সাইটোক্রোমের মধ্যে আমরা দেখতে পাবো। ওকে, তো এরকম বিভিন্ন এলিমেন্টস আমাদের বডিতে কিন্তু বিভিন্ন রকম ফাংশন বা অ্যাক্টিভিটি তারা দেখাচ্ছে। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা আরো বলো, যদি ধরি নাইট্রোজেন, নাইট্রোজেন কোথায় লাগে বলো? নাইট্রোজেন বলো না, নাইট্রোজেন খুবই ইম্পর্টেন্ট। যে কোনো লিভিং অর্গানিজমের জন্য নাইট্রোজেন এসেনশিয়াল। অক্সিজেন এসেনশিয়াল নয়, কার্বন এতটাও এসেনশিয়াল নয়, কিন্তু নাইট্রোজেন ভেরি ভেরি মাচ এসেনশিয়াল। কেন বলো? নাইট্রোজেন ভেরি মাচ এসেনশিয়াল বলো। সবাই অ্যাকচুয়ালি এসেনশিয়াল, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন সবাই এসেনশিয়াল, তাদের থেকেও বেশি এসেনশিয়াল হলো নাইট্রোজেন। কেন বলো তো? কে বলবে বলো? নাইট্রোজেন বেস, স্যার নাইট্রোজেন ডিএনএ তে আছে? হ্যাঁ অবশ্যই, সেটাই তো, নিউক্লিক অ্যাসিড তৈরি করে, নিউক্লিক অ্যাসিড সেখানে নাইট্রোজেন বেস। নিউক্লিক অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ, তো ডিএনএ অর অ্যান্ড অর আরএনএ সেখানে যেটা থাকবে। আর যে কোনো লিভিং অর্গানিজম যাই হোক না কেন, তার তো জিনস তো এসেনশিয়াল, তো সেখানে আমার তো নাইট্রোজেন ওখানে এসেনশিয়াল। ফসফেট বা ফসফরাস, ফসফরাস কোথায় দেখতে পাবো? ফসফরাস আর এটিপি আমাদের এনার্জি কারেন্সি তৈরি করতে লাগে, নিউক্লিক অ্যাসিড তৈরিতে লাগবে ওখানে, নিউক্লিক অ্যাসিড। বা যদি হিউম্যানস এর ক্ষেত্রে দেখি আমাদের বোনস, বোনস তৈরিতে এটসেট্রা বিভিন্ন জায়গাতে কিন্তু এটা লাগে। ওকে, বাফার, বাফার তৈরি করে আমাদের পিএইচ মেনটেন করে ফসফরাস। তো এইরকম বিভিন্ন জায়গায় রয়েছে, ইম্পর্টেন্স বলতে গেলে বহু রয়েছে। আমরা যখন পরপর বিভিন্ন বিভিন্ন রকম আমরা চ্যাপ্টার পড়বো, বিভিন্ন চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা ধীরে 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 এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারবো। ওকে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট, ওকে কি বলছে, অর্কদীপ নিশ্চয়ই মেসেজ করেছে। অতনু, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নাইট্রোজেন, হ্যাঁ তো এই তো, হ্যাঁ আমি তো এটা ভুলে গেছিলাম। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের গঠনগত উপাদান, তার স্ট্রাকচারাল ইউনিট রয়েছে প্রোটিনসে। নাইট্রোজেনের ক্ষেত্রে আরো বলবে নাইট্রোজেন, সেখানে আমরা কি দেখতে পাবো, তাকে আমাদের অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, অ্যামাইনো অ্যাসিড যা আলটিমেটলি কি আমাদের প্রোটিনসে লাগবে। অ্যামাইনো অ্যাসিড সেখানে আমাদের প্রোটিন তৈরি করে তারা। প্রোটিন গুলো কি করে, প্রোটিন থেকে বহু রকম জিনিস হয়, বা অ্যামাইনো অ্যাসিড থেকে বহু রকম জিনিস হয়, মানে জাস্ট লটস অফ থিং আমরা দেখবো এখানে। যেমন ধরো অ্যামাইনো অ্যাসিড থেকে নিউরো ট্রান্সমিটার হয়ে যায়, নিউরো ট্রান্সমিটার কোথাও কোথাও কি হয়ে যায়, মানুষের থেকে হরমোনস তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে প্রোটিন থেকে হরমোন, প্রোটিন থেকে হরমোন হবে, গ্রোথ ফ্যাক্টর হবে, স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হবে, এটসেট্রা বহু বহু জিনিস রয়েছে, গ্রোথ ফ্যাক্টর, বহু জিনিস হয়, আমরা সব এক এক করে দেখতে পাবো। তো নাইট্রোজেন এগুলো সবই
আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা এবারে এখানে যাব। এই যে বায়ো ম্যাক্রো মলিকিউলস গুলো তোমাদেরকে যে বললাম, বায়ো মাইক্রো মলিকিউলস যেগুলো, তাদের তো কথা এখানে বলে দিলাম, কিছু ইনঅর্গানিক আয়ন স্পঞ্জ, এদের ইম্পর্টেন্ট গুলো বললাম। এবার আমরা এক এক করে আসল জায়গাতে যাব, দ্যাট ইজ বায়ো ম্যাক্রো মলিকিউলস গুলো সম্বন্ধে আমরা জানবো। বায়ো ম্যাক্রো মলিকিউলস এবং মাইক্রো মলিকিউলস গুলো অবশ্যই জানবো। আচ্ছা, জাস্ট গিভ মি 2 মিনিট। ওকে, আমি জাস্ট 2 মিনিট। সো আমাদের এরকম অ্যালডোজ সুগার বা কিটোজ সুগার আমরা ভাগ করে দিচ্ছি। নেক্সট, তো কিছু আমরা দেখে নিই। একটা অ্যালডোজ সুগারের নাম বলো তো। অ্যালডোজ সুগার যেমন রয়েছে আমাদের গ্লুকোজ। কিটোজ সুগার রয়েছে বা কিটো সুগার রয়েছে আমাদের fructose। কেমন হয়? তো আমরা প্রথমে গ্লুকোজকে নিয়ে যাই। গ্লুকোজে যদি আমরা স্ট্রাকচার দেখি, তাদের ওপেন চেন স্ট্রাকচারটা যদি দেখি, ওপেন চেন স্ট্রাকচার অফ গ্লুকোজ, ওপেন চেন স্ট্রাকচার দুজনকেই দেখা। কি রয়েছে আমাদের? কার্বন রয়েছে, ডবল বন্ড 4 বন্ড H, 5 6। ওকে, আচ্ছা, এখানে দেখো কার্বন নাম্বারিংটা করে দিই। এটা হচ্ছে 1 নম্বর, 2, 4, 5, 6। এই হচ্ছে নাম্বারিং। আমাদের যে কার্বন রয়েছে, যে গ্লুকোজের ক্ষেত্রে আমাদের এভাবে নাম্বারিংটা করছে। ওকে, গ্লুকোজের এভাবে আমরা নাম্বারিং করছি। ঠিক আছে, 1 2 3 4 5 6। এই যে এখানে দেখো জিনিসটা রয়েছে, এটা হলো CHO, অ্যালডিহাইড গ্রুপ। দিস ইজ অ্যালডিহাইড গ্রুপ। এই অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এটা, সেজন্য এটাকে আমরা বলছি যে এটা আমাদের কি না, অ্যালডোজ সুগার। ওকে, এটা আমাদের অ্যালডোজ সুগার। মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমাদের গ্লুকোজের, এটাকে আমরা বলছি অ্যালডোজ সুগার। এবার যদি আমরা ফ্রুক্টোজ দেখি, আরেকটা আমরা কিটো সুগার দেখব। কিটো সুগারে আমরা ফ্রুক্টোজকে দেখব। ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেরকম, আমাদের তাদের 6টা আমাদের কার্বন থাকবে। ওকে, এখানে 1 4 5 6। ওকে, আমি এটা নাম্বারিংটা, এই নাম্বারিংটা উল্টো হবে গো। ফাংশনাল গ্রুপটা এখানে রয়েছে, নাম্বারিংটা একটু চেঞ্জ করবে। এটা নাম্বারিংটা এখানটায় ফাংশনাল গ্রুপ থেকে তো 1 হবে, 1 2 3 4 5
এটা 6, ঠিক আছে। আচ্ছা, এর 2 নম্বর কার্বনে এরকম একটা কার্বনিক গ্রুপ রয়েছে। আচ্ছা, তারপরে এদিকটা কি রয়েছে, এদিকটা আমাদের এদিকে H, এদিকে H, এদিকে OH, তো OH, এদিকে থাকবে আমাদের H, আচ্ছা OH, OH, এখানে থাকবে আমাদের H, এই সাইডে থাকবে আমাদের OH, এই সাইডে আমাদের থাকবে H, এই সাইডে থাকবে আমাদের OH, দুটো H। ওকে, এখানে দেখো তাদের যে এখানে যে ফাংশনাল গ্রুপটা রয়েছে একটা যে কিটো গ্রুপ, সেই জন্য এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা কিটো গ্রুপ। এটা হলো আমাদের এটা হচ্ছে ফ্রুক্টোজ, আর এটা আমাদের গ্লুকোজ। ওকে, গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, সেজন্য এটাকে আমরা এটা কিটো গ্রুপ রয়েছে। ফ্রুক্টোজটাকে বললাম যে কিটো সুগার, কারণ কি এখানে ফাংশনাল গ্রুপ হিসেবে কিটো গ্রুপ থাকে। আর এদিকে এটাকে অ্যালডো সুগার বলছি, কারণ এখানে ফাংশনাল গ্রুপ হিসেবে এখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। ওকে, সো এটাকে আমরা বলছি কিটো সুগার এবং অ্যালডো সুগার। এরকম প্রত্যেকটা যে মনোস্যাকারাইড রয়েছে সেই প্রত্যেকটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা এরকম প্রপার্টি দেখতে পাবো। এবার একটা জিনিস রয়েছে, যেটা রয়েছে তোমরা দেখবে বই পড়তে গিয়ে দেখবে দুটো জিনিস, এক দেখবে ডি গ্লুকোজ এন্ড এল গ্লুকোজ। ওকে, ডি গ্লুকোজ এন্ড এল গ্লুকোজ এটা ধরা হয়। তো এটা আমরা কিভাবে জানবো, কেউ জানো, কেউ বলো, বা এটাকে কি বলা হয়, এই ডি এর ফুল ফর্ম কি, ডি এর ফুল ফর্ম কি, ডি গ্লুকোজ এল গ্লুকোজ ডি এর ফুল ফর্ম কি, ডি এর ফুল ফর্মটা কি বলো? হ্যালো হ্যালো, ডি এর ফুল ফর্ম কি? ডি ফর ডেক্সট্রো রোটেটরি, আচ্ছা এল ফর লিভো রোটেটরি। এখানে একটা জিনিস মনে রাখবে, ডি কে জাস্ট এখানে বলে দিচ্ছি, এটাকে মনে রাখবে ডান, আর এটাকে যে বাম আর লেফট। ওকে, লেফট, ডান দিক বাম দিক। ওকে, এটা কেন বলছি চলো। যে কোনো ধরো আমাদের কার্বোহাইড্রেট রয়েছে, ধরো এখানে তার ফাংশনাল গ্রুপ রয়েছে, এটা ফাংশনাল গ্রুপ। ওকে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 6, ঠিক আছে। এই যে ফিশার, এটাকে বলা হয়, কি বলছি, না 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 ডিঅক্সি নয়, ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি। এদের তোমাদের যখন ওই স্টেরিওকেমিস্ট্রি পড়াবে কেমিস্ট্রি স্যার, স্টেরিওকেমিস্ট্রি আসলে এই টার্মগুলো তোমরা বুঝতে হবে। এখানে লাইট ডিফ্রাকশনের একটা ব্যাপার রয়েছে, এখানে পুরো এক্সপেরিমেন্ট গুলো দিয়ে কেমিস্ট্রি স্যার তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবে। কিছুদিন পরে কেমিস্ট্রি স্যার শুরু করে দেবেন এগুলো, অর্গানিক স্টার্ট করলে উনি স্টেরিওকেমিস্ট্রি করাবেন। তো স্টেরিওকেমিস্ট্রিতে জাস্ট এখন মনে রাখো যে ডেক্সট্রো রোটেটরি আর লেভো রোটেটরি এই জিনিসটা। আচ্ছা, এর আগের এগুলো আমি এগুলো ছেড়ে দাও, আমি এগুলো দেখছি না, আমরা জাস্ট এখানে এই কার্বোহাইড্রেট মলিকিউলস এর ক্ষেত্রে তাদের ফাংশন গ্রুপ যেদিকে রয়েছে সেটা যদি আমরা একদম উপরের জায়গা ধরি, এবং তারপরে যে নিচে যে কার্বনটা রয়েছে জাস্ট ফাংশনাল গ্রুপে একদম অপোজিট দিকে যে কার্বনটা রয়েছে বা নিচের যে কার্বনটা রয়েছে, সেই কার্বনের ক্ষেত্রে ওকে, তো এই নিচের যে কার্বনটা রয়েছে সেই নিচের কার্বনের সাথে যে হাইড্রক্সিল গ্রুপ, দিস ইজ হাইড্রক্সিল গ্রুপ, এটা হাইড্রক্সিল গ্রুপ। দেখো এটাও কিন্তু গ্লুকোজ, আমি এখানে OH H গুলো আমি লিখছি না কিন্তু, আর এটাও কিন্তু গ্লুকোজ, আর এটাও কিন্তু গ্লুকোজ, কিন্তু কিছুটা হলেও তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে।
একটা দেখো শেষ নম্বর যে কার্বনটা রয়েছে, দিস ইজ 6 নম্বর কার্বন। এই 6 নম্বর কার্বনের সাথে একটার ওএইচটা কার্বনের ডান দিকে রয়েছে, আর একটা ক্ষেত্রে কার্বন ওএইচটা বাম দিকে রয়েছে। যার ক্ষেত্রে ডান দিকে রয়েছে তাকে আমরা বলবো কি ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। যার ক্ষেত্রে বাম দিকে রয়েছে তাকে আমরা বলবো কি এল গ্লুকোজ। ঠিক আছে, তোমরা যে কোনো বই দেখবে, কিছু কিছু বইতে দেওয়া থাকে, অনেক বইতে দেওয়া থাকে না, কিন্তু যেগুলো থাকে না, না থাকুক বা না থাকুক তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়। ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ এগুলো কোশ্চেন করা হয়। ওকে, তো ডি গ্লুকোজ এল গ্লুকোজ কোনটা না, যদি আমাদের দেখা যায় যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে বা তার যে ফাংশনাল গ্রুপটা যে রয়েছে সেই বা যেমন যদি ওপেন চেইন স্ট্রাকচার বলি, সেই ওপেন চেইন স্ট্রাকচারের একদম নিচেরটা, একদম যে নিচের যে কার্বন রয়েছে সেই কার্বনের সাথে হাইড্রক্সিল গ্রুপটা ডান দিকে রয়েছে না বাম দিকে রয়েছে তার উপর ডিপেন্ড করছে সেটা ডি গ্লুকোজ নাকি এল গ্লুকোজ। যদি ডান দিকে থাকে হাইড্রক্সিল গ্রুপটা বা ওএইচ গ্রুপ, তাহলে আমরা তাকে বলছি ডি গ্লুকোজ। যদি বাম দিকে থাকে ওএইচ গ্রুপটা, তাহলে আমরা তাকে বলছি এল গ্লুকোজ। মনে থাকবে? মনে থাকবে তো? বাকি সুগার গুলোর ক্ষেত্রে দেখবে এরকম রয়েছে, ডি সুগার, এল সুগার, মানে ডি এবং এল এইভাবে কিন্তু করা হয়। আচ্ছা, তো এটা আমরা একটা মনোস্যাকারাইডের কথা বললাম। এরকম মনোস্যাকারাইডের আবার আরেকটা স্ট্রাকচার দেখা যায়। আমি তো ওপেন চেইন স্ট্রাকচার বললাম, ওপেন চেইন স্ট্রাকচার বললাম, ধরো এটা সি ডবল বন্ড ও বন্ড এইচ, 1 2 3 4 5 এদিকে 6। এটা কি হয়, এরকম ওপেন চেইন স্ট্রাকচার কিন্তু সবসময় থাকে না, জেনারেলি কি থাকে না, এটা সাইক্লিক্যাল ফর্মে থাকে। ওকে, সাইক্লিক্যাল ফর্মে থাকে। তো এই সাইক্লিক্যাল ফর্মটা কিভাবে তৈরি হয় দেখো, এই যে ওএইচ গ্রুপটা রয়েছে, এই ওএইচ গ্রুপটা চলে যায় এখানে, ঠিক আছে, এইচ গ্রুপটা এখানে চলে যায়। এ কি করে, এখানকার যে আমাদের যে একটা বন্ড রয়েছে, এই বন্ডটা কি হয়, এদিকে চলে যাচ্ছে, এই কার্বনটা এই কার্বনের কাছে চলে যাচ্ছে, আমাদের এই যে কার্বনটা, এই কার্বনটা চলে যাচ্ছে, এটা ঘুরে যাচ্ছে, এটা ঘুরে জাস্ট এটা ঘুরে যাচ্ছে, ঘুরে যে 6 নম্বর কার্বনটা 1 নম্বর কার্বনের কাছে চলে যায়, 1 নম্বর আর 6 নম্বর, এটা ভেবে নাও, এটাকে বেন্ড করে দাও, জাস্ট বেন্ড করে দিলে কাছাকাছি নিয়ে চলে আসে। ধরো আমরা যদি এরকম আনি সি ডবল বন্ড ও, আর এদিকে রয়েছে আমাদের এইচ, আর এদিকে যে 6 নম্বর কার্বনটা রয়েছে 6 নম্বর কার্বনটা এভাবে এসছে, সি অন ও এইচ, ও এইচ, আর এদিকে রয়েছে তার ধরো দুটো এইচ রয়েছে, এর মাঝে আমাদের 2 3 4 5 এদিকে 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, এইরকম পজিশনে চলে এসেছে। এখানে আসার পরে কি হয়, এখান থেকে যে একটা কি হয় না, এখান থেকে একটা ইলেকট্রন এদিকে চলে যায়, এদিকে একটা চলে যাচ্ছে, যার ফলে কি হয়, এই যে অক্সিজেনটা ইলেকট্রনটা নিয়ে নেয়, অক্সিজেনটা ইলেকট্রনটা এখানে নিয়ে নেয়, এই যে কার্বনের থেকে ইলেকট্রনটাকে নিয়ে নেয়, প্রথমে কার্বনের থেকে ইলেকট্রন, সরি এখানটা, এখানে এই জিনিসটা প্রথমে কার্বনের থেকে ইলেকট্রনটাকে এভাবে নিয়ে নিচ্ছে, এই যে বন্ডটা রয়েছে বন্ডের ইলেকট্রনটাকেও নিয়ে নেয়, নিয়ে নিলে এটা নেগেটিভ হয়ে যায়। আর এখান থেকে কি হয়, এই যে এইচটা এটা বাইরে বেরিয়ে আসে, এই এইচটাকে এটাকে গিয়ে এ করে দিচ্ছে তোমার, এখানটাকে এটাকে এইচ করে দিচ্ছে, এবং এখানে যে একটা বন্ড রয়েছে এদের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো বন্ড তৈরি হলে আলটিমেটলি কি হয়, যদি এমন হয় যে আমাদের এই জিনিসটা হচ্ছে, সরি 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 তাই বলি গন্ডগোল হচ্ছে কেন, গন্ডগোল হয়েছে, ভুল করছি। জিনিসটা এই ওয়েজটা নয়, আমাদের এদিকের ওয়েজটা, এখানে একটা ওয়েজ থাকবে, এখানে একটা এইচ থাকবে, এই ওয়েজটা, এইটা আমাদের বন্ড করতে চলে যাবে, 5 নম্বর কার্বনটা এখানে বন্ড করতে যাবে, যে 5 নম্বর কার্বনটা রয়েছে, সেরকমই আমরা সি ডবল বন্ড ও বন্ড এদিকে এইচ রেখেছি,
আর এদিকে ধরো আমাদের 5 নম্বর কার্বন রয়েছে, 5 নম্বর কার্বনে OH আছে, সাথে এদিকে একটা ওর H রয়েছে, এবং তার সাথে আরেকটা কি রয়েছে না CH2OH রয়েছে, এবং এদিকে 1 2 3 1 2 3 4 5 এই দেখো এমন একটা রয়েছে। এইভাবে বেন্ডিংটা আছে। এই বেন্ডিংটা হয়ে গেলে কি হয়, এখানে এদের যে অক্সিজেন রয়েছে এই অক্সিজেনটা নিজেদের মধ্যে শেয়ার করে দেয়, একটা বন্ড তৈরি করে। এখানে ইলেকট্রনটাকে নিয়ে নেওয়ার পরে এখানে একটা বন্ড তৈরি করে, এবং আলটিমেটলি কি হয় 1 2 3 4 5 6 কি হয়, এই দিকটা একটা এই অক্সিজেনের মধ্যে একটা বন্ড তৈরি হয়, এখানে বন্ড তৈরি হয়। বাকি এখানে যা ছিল সেই জিনিসটা থেকে যায়। এখানে কি হয়, এটা আমাদের এদিকটা OH হয়ে যায়, আর এদিকটা আমাদের CH2OH হয়ে থাকে। ওকে, CH2OH থাকছে। এই যে ওটা রয়েছে এটা OH হয়ে যাচ্ছে, এটা OH হয়ে এদিকে থাকছে, আর এই বন্ডটা এদিকে যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা নিয়ে আমাদের এদিকে H+ যাচ্ছে, দিয়ে OH করে দিচ্ছে, আর এদিকে আমাদের একটা বন্ড তৈরি হচ্ছে, এখানে একটা বন্ড তৈরি হচ্ছে, যে এই স্ট্রাকচারটা। মানে আলটিমেটলি সাইক্লিক্যাল স্ট্রাকচারটা কেমন হয়, গ্লুকোজের ক্ষেত্রে সাইক্লিক্যাল স্ট্রাকচারটা যদি আমরা ধরি, ওকে চলছে, একটা OH থাকে, একটা OH থাকে, এই দিকটাতে কি থাকবে CH2। এটা হচ্ছে আমাদের সাইক্লিক্যাল স্ট্রাকচার অফ গ্লুকোজ। বলো এটা মোটামুটি বোঝা গেছে সাইক্লিক্যাল স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়। বাকি সবারও কিন্তু এভাবেই তৈরি হয়, ফ্রুক্টোজেরও এভাবে সাইক্লিক্যাল স্ট্রাকচার তৈরি হয়, রাইবোজেরও এভাবে সাইক্লিক্যাল স্ট্রাকচার তৈরি হয়। নিচের যেটা রয়েছে এইটা ইন্টারঅ্যাক্ট থাকছে, এই যে 5 নম্বরটা, ওটা গিয়ে এদিকে যে অ্যালডিহাইড গ্রুপ তার সাথে গিয়ে বন্ড তৈরি হচ্ছে, এটা ঘুরে যাচ্ছে, এটা 5 নম্বরটা দিকে ঘুরে গেল। আমাদের যদি কার্বন সংখ্যা বলি, মানে 1 2 3 4 5, আর এদিকে এটা হলো আমাদের 6, ঠিক সেরকমই এটা হলো যে 6 5 4 3 2 1। এই হলো আমাদের গ্লুকোজের কার্বন নাম্বারিং এবং তার যে সাইক্লিক্যাল স্ট্রাকচার, এভাবে আমাদের গ্লুকোজটা তৈরি। হ্যালো, এবার আরেকজনের দেখাবো, তাহলে আমাদের পেন্টোজ সুগার। আচ্ছা এটা কি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। স্ট্রাকচার যেন না ভুলো কখনো, স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট হয়। তোমাদেরকে এইভাবে জিজ্ঞেস করা হয় যে সাইক্লিক্যাল ফর্মের ক্ষেত্রে যদি ওপেন স্ট্রাকচার থাকে, আমাদের ধরো গ্লুকোজের ক্ষেত্রে ওপেন স্ট্রাকচার রয়েছে, সেই ওপেন স্ট্রাকচারের থেকে সাইক্লিক্যাল করতে গেলে কোন দুটো কার্বনের মধ্যে আমাদের এই বন্ডটা তৈরি হবে, কোন দুটো কার্বনের মধ্যে বন্ডিংটা তৈরি হবে, কোন দুটো কার্বন তার সাইক্লিক্যাল স্ট্রাকচারের জন্য কি বলা যায় অংশগ্রহণ করে সাইক্লিক্যাল স্ট্রাকচার তৈরিতে। শুধু 1 নম্বর কার্বন আর হচ্ছে এদিকে 5 নম্বর কার্বন, এরা সাইক্লিক্যাল স্ট্রাকচার